প্রথমত উচিত ছিল সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমানের মতো করে 3 মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে ডক্টর ইউনূস তার মতো করে চলে যেতেন। এটা তার উচিত ছিল, সেটা তিনি করলেন না। তিনি কি করলেন? 10 মাস পার করলেন। এখন বাজেটের সময় চলে এসছে, যথারীতি তাকে বাজেট ঘোষণা করতে হবে। বাজেট ঘোষণা করবে কে? অর্থ উপদেষ্টাকে একটু দেখেন। যিনি নিজের পা চালাতে পারেন না তিনি হচ্ছেন অর্থ উপদেষ্টা। নিজের চলতে ডায়পার লাগে, মানে তিনি যখন বিছানায় ঘুমান, ঘুমের ঘরে যে তিনি কি করে দিচ্ছেন তিনি নিজেই বুঝতে পারেন। এমন একটা লোক হচ্ছে এখন আমাদের অর্থ উপদেষ্টা। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, বা বাংলাদেশ ব্যাংক নিয়ে তার বিভিন্ন ধরনের কাজ আছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু একটা সরকারি উপদেষ্টা হওয়ার যে যোগ্যতা সেটি তিনি অনেক আগেই পার হয়ে চলে এসছেন। এখন তিনি বয়সের ভারে নুজ হয়ে আছেন। তিনি অর্থ উপদেষ্টা হিসেবে গত এই 10 মাস আমরা তার কাছ থেকে কি পেয়েছি? সাধারণ মানুষ তার কাছ থেকে কি পেয়েছে? অর্থনৈতিক কোনো মুক্তিকে আমরা তার কাছ থেকে পেয়েছি? কোনো সুসংবাদ পেয়েছি? বরঞ্চ কি হয়েছে, ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত এসছে যে দুইটা ব্যাংকের অর্থনৈতিক অবস্থা খারাপ, তাহলে দুইটা ব্যাংক মিলে একীভূত হবে। এই কাজগুলো তিনি করেছেন, কিন্তু আক্ষরিক অর্থে কি আমাদের অর্থনীতির কোনো কল্যাণের রাস্তা তিনি তৈরি করেছেন? করেননি। তার উপরে আবার এই 2 তারিখে তার নেতৃত্বে বাজেট ঘোষণা হবে। তার নেতৃত্বে যদি বাজেট ঘোষণা হয়, যে বাজেটটা তিনি ঘোষণা করবেন সেই বাজেট আদৌতে আমাদের কি শিক্ষা বান্ধব হবে, শ্রমিক বান্ধব হবে, কৃষক বান্ধব হবে, নারী বান্ধব হবে, শিশু বান্ধব হবে, যুব বান্ধব হবে, অথবা দেশ বান্ধব হবে? হবে না। আমি হলফ করে বলতে পারি এটা হবে এক রকমের, মানে জাস্ট দেওয়ার জন্য দিলাম, করার জন্য করলাম, বলার জন্য বললাম, ওই রকম একটা বাজেট হবে, যে দিতে হবে এই জন্য দিলাম। এই বাজেট তো আলোর মুখ দেখতে পারবে না, কেননা আয়ের উৎস নাই। আপনার প্রথমত বাজেট যখন দিতে হয় তখন দেখতে হয় যে আমার কত টাকা আসবে। আমার যদি না আসে তাহলে আমি ব্যয়ের হিসাব কিভাবে করব? আগে আমার আসবে কত টাকা সেটা আগে দেখতে হবে, তারপর আমি কত টাকা খরচ করবো সেটা দেখতে হবে। দেখেন, রেমিটেন্স যোদ্ধারা যদি টাকা না পাঠাতো আজকে কিন্তু দেশ আর চলতেই পারতো না। দেশ যে চলছে সেটা রেমিটেন্স যোদ্ধাদের উপরে। আমরা ভেবেছিলাম যে ডক্টর ইউনূস ক্ষমতা আসলে বা তিনি ক্ষমতাকালীন সময়ে আমাদের অন্তত কিছুটা অর্থনৈতিক সলভেন্সি দিয়ে যাবেন, কিন্তু আমরা দেখলাম তার উল্টোটা। কি হলো? তার আমলারা, তার উপদেষ্টারা এবং তিনি নিজে আয়েশি জীবনযাপন করছেন। প্রথম দিকে কোনো মিনারেল ওয়াটারের বোতল রাখা যাবে না যমুনায়, এভাবে একটা ঘোষণা দিল। কিন্তু আমরা পরে কি দেখলাম? মিনারেল ওয়াটার তো অনেক ছোট কথা, আপ্যায়নের যে রেশ সেখানে বড় ধরনের পরিবর্তন এসছে। এমনকি তার যারা সহকারী, সেই সহকারীদের জন্য যেখানে একটা আইফোনের দাম 1,15,000 টাকা, সেখানে বাজেট হয়েছে 2,35,000 টাকা। এভাবে তারা টাকাকে অপচয় করেছেন, টাকাকে তারা লোপাট করেছেন, বেহাত করেছেন। এমত অবস্থায় এই বাজেট জনবান্ধব, কৃষক বান্ধব, শ্রমিক বান্ধব, শিশু বান্ধব, শিক্ষার্থী বান্ধব, শিক্ষক বান্ধব, নারী বান্ধব, যুব বান্ধব হওয়ার কোনো সুযোগই রাখবে না। এবং অতীতে কি ছিল? দুর্নীতিবাজ বান্ধব। আর এখন এই বাজেটটা হবে বাটপার বান্ধব বাজেট। বাটপারদেরকে সুযোগ করে দেবে। দেখবেন যে আপনি যে কাজটা করার কোনো প্রয়োজনই নেই এই সময়, সেই কাজটা তারা করছেন। কি করছেন তারা? আমাদের নতুন নতুন করে তারা বেশ কিছু প্রজেক্ট আমাদের সামনে নিয়ে এসছেন। বিশেষ করে স্টারলিংকের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের সাথে যুক্ত হয়ে বিটিআরসি বেশ কিছু অফার দিচ্ছে সাধারণ মানুষকে। এই প্রতিটা অফারে ভর্তুকি দিচ্ছে সরকার। বিটিআরসি এখন কে চালাচ্ছে? বিটিআরসিতে এখন কারা নাক গলাচ্ছে? নগদ থেকে 135 কোটি টাকা বেহাত হয়েছে। নগদ কার প্রতিষ্ঠান? কিভাবে চলছে? কিভাবে কে চালাচ্ছে? তার ভেতরে না হয় আমরা নাই গেলাম। শুধু এতটুকু বলতে পারি, এই বাজেট তাদের যারা বাটপার আছে, বাটপার বান্ধব, যে বাটপাররা কদিন আগেও শিক্ষার্থী ছিল, সেই বাটপাররা এখন বলে যে আমি অনলাইন ক্লাস করে বছরে কোটি টাকা আয় করি। এই বাটপার বান্ধব হবে 2 তারিখের বাজেট।